হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এসএসসি 26 এবং 27 ব্যাচের ফিজিক্স তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা গতকালকে এই অধ্যায়ের উপরে একটি ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা তোমাদেরকে যত রকমের কনসেপ্ট রয়েছে সবগুলোই প্রায় কভার করে দিয়েছি। তো চলো আজকে আমরা এই অধ্যায়ের উপরে কিছু অনুধাবনমূলক প্রশ্ন এবং তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এসএসসি পরীক্ষা এবং তোমাদের অর্ধবার্ষিক কিংবা বার্ষিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো আজকের আলোচনা শুরু করি। আজকে আমরা প্রথমে যেটি দেখব, এই যে দেখো, আজকে আমরা প্রথমে দেখব তোমার এই যে প্রথম যে প্রশ্নটি দেখব আমরা, আমাদের প্রথম প্রশ্নটি কি আছে? আমাদের প্রথম প্রশ্নটি আছে যে যে কোনো বস্তু সমবেগে চলতে থাকা চিরকাল চলতে পারো না কেন? মানে কি, প্রশ্নটা তোমরা বোঝার চেষ্টা করো। যদি কোনো একটা বস্তু সমবেগে চলতে থাকে তাহলে সেটি চিরকাল চলতে পারে না কেন? তো উত্তরে কি দেওয়া আছে? উত্তরে তোমাদের দেওয়া আছে যে বাস্তবে বস্তুর উপর ঘর্ষণ, বাতাসের বাধা ইত্যাদি বল ক্রিয়া করে। স্বাভাবিক না? তোমরা ধরো যখন আকাশে ঘুড়ি উড়াও তখন কি হয়? তখন কি বাতাসের মাধ্যমেই তো তোমরা ঘুড়িটাকে কি আকাশে উড়াও, তাই না? তো সেখানে কি হয়? বস্তুর উপর কি হয়? বস্তুর উপর তোমার বাতাসের এক প্রকার বাধা সৃষ্টি হয়। আবার কোনো একটা বস্তুকে যখন তোমরা অন্য কোনো জিনিসের বা অন্য কোনো বস্তুর উপর দিয়ে যদি তোমরা নেওয়ার চেষ্টা করো তখন কি হয়? তখন এর উপরে এক প্রকার ঘর্ষণ সৃষ্টি হয়। তো যার জন্য কি হয়? এদের কারণে বস্তুর গতি ধীরে ধীরে কমে যায়। এখন ধরো ধরো এটা একটা কার্পেট। তো কার্পেটের উপর দিয়ে আমি এই বস্তুটিকে তোমার নিতে চাচ্ছি, আমি বিভাগে নিচ্ছি। তো যেহেতু এটা একটি কার্পেট, বস্তুটির সাথে এই কার্পেটটির কি হবে? একটি ঘর্ষণ বল সৃষ্টি হবে, যার ফলে কি এই গতিকে কি করবে? বাধা প্রদান করবে। তো এর ফলে এর গতি ধীরে ধীরে কমে সে কি আস্তে আস্তে থেমে যাবে। এই জন্য কি কি বলা হয়েছে? যে তাই কোনো বস্তুকে সমবেগে চলতে রাখতে হলে অবশ্যই বাইরের বলের অনুপস্থিতি প্রয়োজন, যা বাস্তবে প্রায় অসম্ভব। এটি কি কখনো সম্ভব যে তোমরা কোনো বস্তুকে বাইরের কোনো বল ছাড়া মানে চালাতে পারবে? এটা তো কখনোই সম্ভব না। কারণ কি? কারণ আমাদের বাতাসের বাধা কিংবা তোমার ঘর্ষণ, এই যে এখানে আমরা যদি এই কার্পেটটার কথাই চিন্তা করি তাহলে কার্পেটটার সাথে বস্তুটির এক প্রকারের ঘর্ষণের সৃষ্টি হয়, যার জন্য কি হয়? যার জন্য তোমার এই বস্তুটির গতি এক সময় কমে যায়। এরপরে দেখো, এরপরে কোশ্চেন যেটি সেটা জড়তা বলতে কি বোঝায়? তো এই অধ্যায়ের প্রথমেই গতকালকে আমি যখন তোমাদের ক্লাস নিয়েছিলাম তখন আমরা কি দেখেছি? আমরা একেবারে প্রথমেই তোমার জড়তার যে কনসেপ্ট সেটি দিয়ে আমরা শুরু করেছিলাম। তো এখানে দেখো যে জড়তা হলো বস্তুর এমন এক বৈশিষ্ট্য যার কারণে স্থির বস্তু থাকবে, মানে চাইবে কি স্থির থাকতে, আর গতিশীল বস্তু চাই তোমার গতিশীল থাকতে। তো এটি আমরা গতকালকে দেখেছি যে এটি মানে কিভাবে আসে? এটি আসে তোমার নিউটনের প্রথম সূত্র থেকে। নিউটনের প্রথম সূত্র আমাদেরকে কি বলে? যদি কোনো বস্তুকে, একটা বস্তু, এটিকে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে কি এই যে এখানে স্থির হয়ে আছে, তাহলে সে কি করে? সে চায় সবসময় তোমার স্থির থাকতে। আর যদি কোনো একটা বস্তু সুষম দ্রুতিতে একটা নির্দিষ্ট ব্যাগে কি করে, একটা বিভাগে যদি সে চলতে থাকে তাহলে কি হয়? সে তার গতিশীল অবস্থা বজায় রাখতে চায়। এটি তার কি? এটি তার এই যে জড়তা। এরপরে দেখো, এরপরে কি বলছে? যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি। সেটি কিভাবে? সেটি তোমার এই যে দেখো, এটি যদি হয় এই একটা বস্তু, এটি তোমার 5 কেজি, আর তোমার এই আরেকটা বস্তু এটি তোমার 10 কেজি। তাহলে দেখো তোমার কি হবে? 10 কেজি যে ভরের বস্তুটি সেটি যদি স্থির থাকে তাহলে কি তার যেহেতু ওজন বেশি, তাহলে সে কি চাইবে? কি বেশি স্থির থাকতে। কারণ কি? যেহেতু তার ওজন বেশি, যদি তাকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে তার জড়তা বেশি হবে। যেমন কি ভারী কিছু থামাতে আমাদের কি লাগে? বেশি শক্তি লাগে। এখন দেখো
যদি আমরা 5 কেজি একটা ভরের বস্তুকে ছুঁড়ে মারি আর যদি একটা 10 কেজি ভরের বস্তুকে ছুঁড়ে মারি, তাহলে কি তোমার দেখো 5 কেজি ভরের বস্তু যদি আমাদের গায়ের সাথে ধাক্কা লাগে, যদি আমরা আঘাতপ্রাপ্ত হব সেটি আমরা আপাতত কল্পনা করছি না, তাহলে কি আমরা 5 কেজি বস্তুকে সহজেই থামিয়ে দিতে পারবো। আর 10 কেজি বস্তুকে কি তোমার থামাতে আমাদেরকে একটি মানে একটু বেশি শক্তি দিতে হবে। তো এরপরে দেখো এরপরে কি আছে, এরপরের তৃতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে তোমার যে হঠাৎ গাড়ি চললে, আচ্ছা হঠাৎ গাড়ি চললে আমরা পিছনে হেলে পড়ি কেন? তো এটি তোমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে তোমরা সবাই জানো যে ধরো তোমরা যদি কোনো বাসে কিংবা গাড়িতে উঠো, তাহলে কি হঠাৎ করে তোমরা যে গাড়ি যদি চলা শুরু করে, এই যে ভি ব্যাগ নিয়ে যদি একটা গাড়ি চলা শুরু করে, তোমরা হঠাৎ করে পিছনের দিকে হেলে পড়ো। এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমার আমাদের দেহের যে নিচের অংশ আছে, তুমি তো বাসের মধ্যে হচ্ছে বা কোনো গাড়িতে কি বসে থাকো তাই না? তো নিচের যে অংশ আছে সেটি কি করে গাড়ির সাথে চলা শুরু করে, কিন্তু আমরা তো হচ্ছে বসে থাকার কারণে আমাদের উপর অংশটি কি থাকে, স্থির থাকে। যার কারণে উপর অংশটি যেহেতু স্থির থাকে, এটি হচ্ছে তোমার এই যে স্থিতি জড়তার কারণে আমাদের মানে যখন আমরা গাড়িটি চলা শুরু করে তখন আমরা কি করি, আমরা পিছন দিকে হেলে পড়ি। এই যে এটি কি বলা আছে, এটি স্থিতি জড়তার উদাহরণ। এটি কিন্তু তোমাদের একটা এমসিকিউ যে আমরা গাড়ি চলাকালে পিছন দিকে হেলে পড়ি, এটি কিসের উদাহরণ? এটি এই যে দেখো এখানে দেওয়াই আছে যে স্থিতি জড়তার উদাহরণ। এরপরে প্রশ্ন, এরপর প্রশ্ন হচ্ছে কি যে বর হচ্ছে জড়তার পরিমাপক, এটি তোমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। তো ভর কিভাবে হচ্ছে জড়তার পরিমাপক? আমরা তোমাদেরকে বলেছি যে যার ভর বেশি, আমরা তখন একটু আগে তোমাদেরকে 20 কেজি আর হচ্ছে 5 কেজি এটির উদাহরণ তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বলেছি যার ভর বেশি তার কি জড়তাও বেশি। তো দেখো একই বল দুই বস্তুর উপর প্রয়োগ করলে বেশি ভরযুক্ত বস্তু কম নড়ে। একটু আগেই তো তোমাদেরকে বলেছিলাম যে যদি এটা 20 কেজি বরের বস্তু হয় তাহলে এটিকে সরাতে কি আমাদেরকে বেশি বল দিতে হবে, এবং এটিকে যদি আমরা থামাতে চাই তাহলে আমাদেরকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। আর যদি ধর আমরা যখন হচ্ছে এটিকে কি একটা ব্যাগ দেওয়ার চেষ্টা করব বা এটিকে আমরা তোমার ঠেলার চেষ্টা করব, তখন কি এটি 5 কেজির তুলনায় আমাদেরকে তোমার নাড়াতে একটু বেশি সমস্যায় পড়তে হবে। এজন্যই তোমাদেরকে বলছে যে বেশি ভরযুক্ত বস্তু কম নড়ে আর কম ভরযুক্ত বস্তু বেশি নড়ে। তো এই জন্যই ভর যত বেশি তার জড়তা তত বেশি, আর এই ভরকেই এজন্যই কি বলা হয়, জড়তার পরিমাপক বলা হয়। আচ্ছা এরপরে কি আছে আমরা দেখি। এরপর আমাদেরকে বলা আছে যে গতি জড়তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। এগুলো কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় খ নাম্বারে এই অধ্যায় থেকে প্রশ্ন করলে এগুলো প্রায় মানে দিয়ে থাকে স্যাররা। তো দেখো গতি জড়তা হলো বস্তুর গতিশীল, গতি জড়তা হলো গতিশীল বস্তু তার গতি অবস্থা যে বজায় রাখতে চায়। আমরা নিউটনের প্রথম সূত্রটি দেখেছি। নিউটনের প্রথম সূত্রটি কি করে, নিউটনের প্রথম সূত্রটি তোমার এই যে জড়তা, এই জড়তার ধর্মকে প্রকাশ করে। তো সেখানে আমরা কি দেখেছি যে স্থির বস্তু, এই একটা বস্তু হলে এই যদি স্থির হয় এ সবসময় কি চায়, এ চাই হচ্ছে তোমার সবসময় স্থির থাকতে। আর যদি এটি একটি গতিশীল বস্তু হয়, যদি এটা একটি গতিশীল বস্তু হয় সে মানে কি চায়, সে চাই হচ্ছে তোমার সবসময় গতিশীল থাকতে। এই জন্য আমরা দেখি যে কি চলন্ত বাসে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। তোমরা হয়তো অনেক সময় এটির সম্মুখীন হয়েছ। কারণ কি আমরা আগেই বলেছি যখন আমরা হচ্ছে বাসে থাকি তখন কি আমাদের তোমার নিচের অংশটি স্থির থাকলেও আমাদের কি তোমার উপরের অংশটি গতির কারণে চলতে থাকে, যার জন্য আমরা যদি হঠাৎ করে চালক যদি ব্রেক চাপে তাহলে আমাদের তোমার যাত্রীরা কি করে সামনের দিকে ঝুঁকে পড়ে। এরপরে দেখো এরপরের এই কোশ্চেনটি, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে মহাকর্ষ বল বলতে কি বুঝো। তো মহাকর্ষ বল কি, মহাকর্ষ বল কাকে বলে, যে দুটি বস্তুর ভরের কারণে তাদের মধ্যে যে আকর্ষণ বল তাকে মহাকর্ষ বল বলে। উদাহরণ হিসাবে কি দেওয়া আছে, উদাহরণ হিসাবে দেওয়া আছে হচ্ছে তোমার যে পৃথিবী সব কিছু নিজের দিকে টেনে রাখে। আচ্ছা সেটা আমরা না মানে বুঝি, ধরো এই হচ্ছে তোমার, এ হচ্ছে তুমি, আর এ হচ্ছে তোমার পড়ার টেবিল।
হ্যাঁ, এই যে হচ্ছে তার মানে এর মধ্যকার যে আকর্ষণ বল সেটি কি, সেটি হচ্ছে তোমার মহাকর্ষ বল। তো এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই তোমরা এটি মনে রাখবে। এরপরে দেখো, এরপরে কোশ্চেন কি আছে, এরপরে কোশ্চেন আছে হচ্ছে যে আমাদের হাঁটার সময় নিউটনের তৃতীয় সূত্রের সম্পর্ক ব্যাখ্যা করো। গতকালকে কিন্তু আমি এটি তোমাদেরকে খুব ভালো মতোই বুঝিয়েছি যে নিউটনের তৃতীয় সূত্র কি। ওই যে তুমি আর তোমার বন্ধুর হচ্ছে একজন আরেকজনের সাথে মারামারি করার যে বিষয়টি, সেটি দিয়ে আমি তোমাদেরকে তৃতীয় সূত্রটি বুঝিয়েছিলাম। তো তৃতীয় সূত্রটি কি? তৃতীয় সূত্রটি হচ্ছে তোমার যে প্রত্যেক কি বস্তুটির একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অবশ্যই তোমরা সেটি কালকে দেখেছো। তো আমরা এখানে প্রশ্নটা কি বলা আছে, প্রশ্নটি বলা আছে হচ্ছে তোমার আমাদের হাঁটার সাথে নিউটনের তৃতীয় সূত্রের সম্পর্ক। তো আমরা কিভাবে হাঁটি, আমরা তো হচ্ছে তোমার বেসিক্যালি মাটির উপরে হাঁটি, তাই না? তো হাঁটার সময় আমরা পায়ের সাহায্যে মাটিতে পিছনের দিকে কি করি, বল প্রয়োগ করি। এটি আমাদের কি বল, এটি হচ্ছে আমাদের ক্রিয়া বল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আমরা বলেছি কি নিউটনের তৃতীয় সূত্র কি বলে, প্রত্যেক বস্তুরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো আমরা যখন মাটিতে আমাদের পা দিয়ে হাঁটি তখন আমরা মাটির উপরে কি করি, মাটির উপরে আমরা তোমার একটি ক্রিয়াবল প্রয়োগ করি। এই যে দেখো নিউটনের সূত্র অনুসারে মাটিও আমাদের শরীরের সমান ও বিপরীত দিকে একটি বল প্রয়োগ করে, এবং এই বলটি কি, এই বলটি হচ্ছে তোমার কি বল, এটি হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল। ঠিক আছে, প্রতিক্রিয়া বল, যেটি আমাদের শরীরকে সামনের দিকে এগিয়ে নেয়, এবং কি করি আমরা, এই প্রতিক্রিয়া বলের কারণেই আমরা হাঁটতে পারি এবং আমরা পড়ে যাই না। ঠিক আছে, তা আশা করছি তোমরা এটি বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরের কোশ্চেন যেটি, যে বালুর উপরে হাঁটা সহজ নয় কেন। এখন তোমরা বলো, তোমরা কি কখনো বালুর উপরে হেঁটেছো? আচ্ছা, তো দেখো আমরা জানি কি বালু শক্ত নয়, তাই আমরা যখন পা দিয়ে চাপ দিই সেটি কি সরে যায়। মানে আমরা যখন বালুর উপরে, আমরা জানি নিউটনের তৃতীয় সূত্রে যে প্রত্যেক বস্তুরই কি তোমার ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল রয়েছে। তো আমরা যখন বালুর উপরে হচ্ছে পা দিয়ে চাপ দেই তখন কি একটা ক্রিয়া বল হয়, তাই না? কিন্তু যখন পা দেই তখন কি হয়, বালু যেহেতু সরে যায় সেটি কি করতে পারে না, সেটি তোমার প্রতিক্রিয়া বল আমাদের উপরে কি করতে পারে না, সৃষ্টি করতে পারে না, যার জন্য আমাদের কি হয়, বালুর উপরে যথেষ্ট, এই যে দেখো, ফলে বালুর উপর যথেষ্ট বল প্রয়োগ করা যায় না। কারণ কি, কারণ আমরা যদিও মানে হচ্ছে বালুর উপরে হাঁটি এবং ক্রিয়া বল প্রয়োগ করি, বালু আমাদেরকে কি সমান এবং বিপরীতভাবে প্রতিক্রিয়া বল তোমার সৃষ্টি করতে পারে না। এই জন্য এর প্রতিক্রিয়া বল কি কম পাওয়া যায়, যার জন্য আমরা কি হাঁটতে বারবারই আমরা অসুবিধার সম্মুখীন হয়ে থাকি। তো আশা করছি তোমরা এটি বুঝছো। তো এরপরে চলো, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে যে একই ব্যাগে, এই যে দেখো, একই ব্যাগে গতিশীল ট্রাক এবং সাইকেলের মানে মুখোমুখি সংঘর্ষে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো ইদানিং তোমরা এমনিতেই সড়ক দুর্ঘটনা কিংবা অনেক কিছুই আমাদের দেশে দেখো। তো তোমরা যদি নিজেরা এমনিতেই কল্পনা করো যে এটি হচ্ছে তোমাদের একটা বড় ট্রাক, যদি আমি তোমাদেরকে এখানে একে দেখাইনি, এটি হচ্ছে একটি বড় ট্রাক, আর কি, আর ধরো এটি হচ্ছে একটি সাইকেল, মানে এটা কথার কথা। ঠিক আছে, তো দেখো আমরা জানি কি, অবশ্যই ট্রাক কি অনেক বড় হয়, তাই না? সাইকেল থেকে ট্রাক কি অনেক বড় হয়, এবং সাইকেল তার তুলনায় কি হয়, তার তুলনায় সাইকেল অনেক ছোট হয়। তো দেখো এখন যদি তাদের ব্যাগ একই হয়, মানে তারা যদি সমান ব্যাগে চলে, ধরো তাদের ব্যাগ আমরা কি ধরবো এখানে, আমরা হচ্ছে তাদের ব্যাগ ধরবো হচ্ছে বি, আমরা ধরলাম, ধরো আমরা এখানে বলি, তারপর কি আছে, যে একই ব্যাগে গতিশীল ট্রাক এবং সাইকেলের মধ্যে ট্রাকের ভর সাইকেলের ভরের তুলনায় বেশি, এবং যার কারণে ট্রাকের ভরবেগ সাইকেলের ভরবেগের তুলনায় বেশি হবে। আমরা গতকালকে ভরবেগ সমান কি দেখেছিলাম, ভরবেগ সমান আমরা দেখেছিলাম এমবি, তাই না? তো দেখো এখানে আমরা ধরি হচ্ছে ট্রাকের ভর হচ্ছে তোমার 100 কেজি, এটা আমরা আপাতত হচ্ছে কল্পনা করে নিলাম। তারপরে আমরা ধরি হচ্ছে সাইকেলের ভর ধরো 20 কেজি।
তাইলে এবার দেখো, এবং যেহেতু বলছে তারা একই বেগে গতিশীল, তাদের আমরা বেগ ধরে নিলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাইলে দেখো, প্রথমে যদি আমরা ট্রাকের ভরবেগ বের করি তাহলে কি হবে? ট্রাকের ভরবেগ, ট্রাকের মানে হচ্ছে ভর কত? ভর হচ্ছে 100, আর ব্যাগ কত? ব্যাগ হচ্ছে তোমার 5। তাহলে কত হয়? এখানে হয় 500। এবং অবশ্যই তোমরা ভরবেগের একক দিবা। ভরবেগের একক কি ছিল? গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এটা ছিল কি? এরা ছিল হচ্ছে তোমার ট্রাকের ভরবেগ। এবার যদি আমরা সাইকেলের ক্ষেত্রে চিন্তা করি, সাইকেলের ক্ষেত্রে আমাদের কি আছে? আমাদের ভর আছে হচ্ছে তোমার 20 কেজি, আর ব্যাগ আমাদের কত? ব্যাগ আছে আমাদের হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে ভরবেগ কত হয়? 100 কেজি মিটার পার সেকেন্ড। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই জন্যই তোমাদেরকে বলছে যে ট্রাকের ভর যেহেতু বেশি, আমাদেরকে এটি মনে রাখতে হবে যে ট্রাকের ভর যেহেতু তোমার, এই যে ট্রাকের ভর যেহেতু বেশি, তাই কি ট্রাকের ভরবেগও বেশি। এই যে এখানে আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যাল ভাবে হচ্ছে দেখিয়ে দিয়েছি। এজন্যই একই বেগে গতিশীল ট্রাক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই যে দেখো, অবশ্যই সেটি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো তারপরে কোশ্চেনটি কি রয়েছে, যে একটি ভারী বস্তুকে বেঁধে দড়ির দুই প্রান্তে টেনে একবারে সোজা করা যায় না কেন? ধরো এটা একটা বস্তু, তুমি এই পাশ থেকে একটা দড়ি দিয়ে টান মানে টেনে বেঁধে দিলে, এবং এই পাশ থেকে একটা দড়ি দিয়ে বেঁধে দিলে। এখন তুমি চাচ্ছ কি দুই পাশ থেকেই তোমার টেনে এই বস্তুটিকে একবারে সোজা করবা, কিন্তু সেটি পসিবল না। কেন? কারণ একটি ভারী বস্তুকে দড়ির দুই প্রান্তে টেনে একবারে সোজা করতে হলে বস্তুর ওজনকে নিষ্ক্রিয় করে, মানে যে ওজনটি আছে সেটিকে নিষ্ক্রিয় করে, মানে একবারে বাদ দিয়ে তোমার বলের মোট লব্ধি শূন্য করতে হবে। মানে কি? লব্ধি মানে হচ্ছে কি? বলের যোগফল। এটি মনে রাখবে, লব্ধি মানে হচ্ছে যোগফল। যোগফল এবং কি যা কখনোই কি হয় না, যা কখনো সম্ভব হয় না। কারণ কি? কারণ হচ্ছে ধরো তুমি যদি এই দিকে টানো, তোমার বন্ধু যদি তার বিপরীত দিকে এই দিকে টানে, সেটির লব্ধি বল কখনোই কি করতে পারে না, কখনোই শূন্য করতে পারে না। যার জন্য কি একটি ভারী বস্তুকে বেঁধে দড়ির দুই প্রান্তে, এই যে দড়ির দুই প্রান্তে টেনে একবারে সোজা করা সম্ভব না। তো এরপরে দেখো, এরপরে কি আছে? এরপরে আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা তোমাদের এসএসসি পরীক্ষায় কিংবা অর্ধবার্ষিক অথবা বার্ষিক পরীক্ষায় তোমরা এখান থেকে হুবহু কিন্তু অনুধাবন কোশ্চেন কমন পাবে। এরপর দেখো, এরপর কি আছে? এই যে যদি আমরা এটি দেখি, যে একটি গতিশীল বস্তুর ত্বরণ শূন্য হলে, মানে আমাদেরকে কি বলছে? ত্বরণ আমরা কি জানি? ত্বরণ মানে সমান আমরা জানি হচ্ছে এ সমান কি বলে দিয়েছে? এ সমান বলছে হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অবশ্যই তোমরা এককগুলো মনে রাখবে। কি বলছে? যে একটি গতিশীল বস্তুর ত্বরণ শূন্য হলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে কি থাকবে না? এখন বলো, কোনো একটি বস্তু যদি ত্বরণ শূন্য হয় তাহলে সেটি কি সাম্যাবস্থায় থাকবে? আমরা জানি কি তোমার সাম্যাবস্থায়, এই যে নিউটনের প্রথম সূত্রে আমরা জানি কি, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থায়ী, মানে স্থির বস্তু চায় কি স্থির থাকতে, আর গতিশীল বস্তু কি করে? সমবেগে সরলরেখায় চলতে থাকে। অর্থাৎ গতিশীল বস্তু যদি এখন আমরা ত্বরণ মানে শূন্য করে দেই, মানে হচ্ছে কি তোমার বাইরে থেকে যদি আমরা একটা নির্দিষ্ট ব্যাগের পরে আর কোনো এক্সট্রা বল প্রয়োগ না করি, তাহলে সেটি কি সমবেগে চলতে থাকবে। তাহলে কি, যদি একটি গতিশীল বস্তু ত্বরণ শূন্য করলে বস্তুটি তোমার সাম্যাবস্থায় কি হবে না, থাকবে না। সেটি কি করবে? সেটি হচ্ছে তোমার সমবেগে চলতে থাকবে। এরপরে দেখো, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে লব্ধি বল শূন্য হয় কখন? তো লব্ধি বল কি? লব্ধি বল হচ্ছে দুটি বলের যোগফল। এটি মনে রাখবে। লব্ধি বল কি? দুটি বলের যোগফল। ধরো এই একটা বস্তু, ও যদি তোমার F1 পরিমাণ বল দেয়, এবং এই আরেকটি বস্তু সেটি যদি তোমার F2 পরিমাণ বল দেয়,
তাহলে এদের লব্ধি বল কত হবে? এদের তোমার লব্ধি বল হবে হচ্ছে, এই যে লব্ধি বল হবে হচ্ছে F1 প্লাস F2, মানে কি এদের বলের মোট যোগফল। ঠিক আছে, তো কি বলছে যে লব্ধি বল শূন্য হয় কখন? এখন দেখো যে লব্ধি বল শূন্য হবে কখন? যদি দুটি সমান মানের বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদের লব্ধি বল শূন্য হয়। সেটি কিভাবে? আমি তোমাদেরকে বলেছিলাম যে এই একটি বস্তু, সেটি তোমার F1 পরিমাণ বল দেয়, এবং এই আরেকটি বস্তু, সেটিও তোমার F2 পরিমাণ বল দেয়। তো আমরা কি বলেছি, যদি বলের মান শূন্য হয় এবং অবশ্যই সেটি কি হইতে হবে, সেটি তোমার বিপরীত দিক থেকে পরস্পর সমান হইতে হবে। তো ধরো F1 পরিমাণ বল, আমরা যেহেতু বল মানে সমান ধরবো, আমরা ধরে নিলাম এই হচ্ছে 5 নিউটন, এবং খেয়াল রাখতে হবে এই বস্তুটিও সেম 5 নিউটন বলই দেয়, তবে কি সেটি বিপরীত দিকে, এবং বিপরীত দিকে যেহেতু সেটি কি হবে মাইনাস, বিপরীত দিকে যেহেতু সেটি কি হবে মাইনাস। তাহলে আমরা যদি দুটি বল যোগ করি, তোমরা জানো 5 প্লাস তারপরে এটি কি -5, তাহলে আলটিমেটলি আমাদের কত হলো 5 - 5 ইকুয়াল কত 0 নিউটন। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে লব্ধি বল কখন শূন্য হয়? যদি দুটি সমান মানের বল কি করে পরস্পর বিপরীত দিকে তারা সমান বল প্রয়োগ করে ক্রিয়া করে, তখনই কেবল এই যে দেখো কত হয়েছে আমাদের 0 নিউটন হয়েছে। অন্যভাবে বলা যায় যে কতগুলো বলের ক্রিয়ায় যখন সমান প্রতিসাম্যের সৃষ্টি হয় তখন লব্ধি বল শূন্য হয়। তো এটি আমি তোমাদেরকে সহজেই হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বুঝিয়েছি। তো চলো এরপর কি আছে, এরপর তোমাদের এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ MCQ আমি তোমাদের জন্য রেখেছি। চলো আমরা সেটি আস্তে আস্তে শুরু করি। তো প্রথম আমাদের কোশ্চেনটা কি, এই যে তোমরা এখানে দেখো আমাদের প্রথম কোশ্চেনটি কি আছে। প্রথম কোশ্চেনটি আমাদের আছে হচ্ছে যে স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলে। এটি কিন্তু আমি তোমাদেরকে একটু আগে পড়িয়েছি, এবং এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম যে কনসেপ্টটি, মানে সেটি থেকেই কি তোমরা এটি অ্যান্সার করতে পারবে। তো বলো এটি অ্যান্সার কি হবে? এটির অ্যান্সার হবে হচ্ছে কি স্থিতি জড়তা। কেন? কারণ আমরা নিউটনের প্রথম সূত্র থেকে কি জানি, আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানি যদি কোনো বস্তু, একটি বস্তু, এটি যদি তোমার কি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়, এটি কি চাই, এটি চাই সবসময় স্থির থাকতে, এবং এই একটি বস্তু সেটি যদি তোমার বিভাগে গতিশীল হয়, সে কি চায়, সে চায় হচ্ছে তোমার গতিশীল থাকতে। তো সেটি আমরা মানে আপাতত বিবেচনায় নিচ্ছি না। আমরা কি দেখতেছি এখানে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমার যে এ একটা স্থির বস্তু, এ কি করে, এ চায় হচ্ছে তোমার বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে এ সব সময় তোমার হচ্ছে স্থির থাকতে চায়। এটিকে কি বলে, এটিকে বলা হচ্ছে তোমার স্থিতি জড়তা। ঠিক আছে, তো দেখো এখানে কোনটি, এই যে স্থিতি জড়তা। এরপরে দেখো এরপরে আমাদের কি আছে, এরপরে দ্বিতীয় কোশ্চেনটি আমাদের কি বলা আছে যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে, একটু আগে ওই যে অনুধাবনমূলক প্রশ্নে তোমাদেরকে পড়িয়েছি, শরীরের উপর অংশ স্থির থাকতে চায় কেন? তাহলে তোমরাই বলো, তোমরা একটু আগে কি দেখেছো? একটু আগে আমরা কি বলেছিলাম, একটু আগে আমরা বলেছিলাম হচ্ছে তোমার কি করে, যখন তোমার একটি বাস চলতে শুরু করে তখন কি আমরা তো তোমার নিচের অংশ কি করে, নিচের অংশ প্রথমে কি হয়, প্রথমে চাই হচ্ছে স্থির থাকতে, এবং যখন হচ্ছে বাস চলতে শুরু করে তখন কি এটা একটা তোমার গতি লাভ করে, যার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে তোমার মানে সামনের দিকে তোমার কি করে হঠাৎ চলতে শুরু করলে শরীরের উপর অংশ স্থির থাকতে চাই কেন, সরি, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে শরীরের উপর অংশ স্থির থাকতে চায় কেন, আমাদের কোশ্চেনটি ছিল এটি। তো এটি কেন থাকতে চাই, কারণ আমরা জানি আমাদের যখন হচ্ছে বাস চলতে শুরু করে তখন আমাদের নিচের অংশটি কি গতিপ্রাপ্ত হয় এবং উপর অংশটি স্থির থাকে। তো আমরা কি জানি একটি বস্তু যখন স্থির থাকে সে কি চায়, সে চায় তোমার হচ্ছে সবসময় স্থির থাকতে, এবং এটি কিসের উদাহরণ, এটি হচ্ছে তোমার স্থিতি জড়তার উদাহরণ। তাহলে এখানে উত্তর কোনটি হবে, উত্তর হবে হচ্ছে স্থিতি জড়তার জন্য। এরপরে দেখো এরপরে কি আছে
যে চলন্ত বাস, 3 নাম্বারটি কি, যে চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? এগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ কি, তোমার আমরা জানি যে যখন বাস আস্তে আস্তে চলতে শুরু করে তখন কি, তখন তোমার একটা নির্দিষ্ট সময় পর উপর অংশ কি আমাদের, তোমার শরীরের উপর অংশ কি গতি জড়তার কারণে কি গতিপ্রাপ্ত হওয়া শুরু করে, এবং হঠাৎ করে যখন ব্রেক করে তখন যে একটা গতি জড়তা আমাদের শরীরের উপর কাজ করে, সেটির জন্য কি যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। তো তাহলে উত্তরটি কী হবে? উত্তরটি হবে হচ্ছে তোমার চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কিসের জন্যে? গতি জড়তার জন্যে। এরপর আসো, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে হচ্ছে যে যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করে তাই হচ্ছে কি, তাই কি তোমরাই বলো, যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করে তাকে কি বলে? এটি কিন্তু আমি তোমাদেরকে কালকে প্রথমেই পড়িয়েছিলাম। তাকে কি বলে? তাকে বলে হচ্ছে বল। কারণ কি, কারণ ধরো এই একটা যদি বস্তু হয়, এটির উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে কি এটির অবস্থার পরিবর্তন করে ধরো বস্তুটিকে এরকম বানিয়ে ফেললো, তাহলে এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমার কি হবে? এর কারণ হবে হচ্ছে তোমার বল। ঠিক আছে, এরপরে এবার আসো যে বলের একক কি। এটি খুবই ইজি কোশ্চেন, তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটি প্রায় দিয়ে থাকে এমসিকিউতে। তাহলে আমরা কি দেখেছি? বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। তো এটি তোমরা মনে রাখবে সহজে। এরপরে দেখো, এরপরে কোশ্চেন কি, এরপরে কোশ্চেন হচ্ছে একটি চুম্বক, এই যে দেখো একটি চুম্বক ও একটি চুম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হচ্ছে কি বল? এখন দেখো তোমরা তোমরা তো নিশ্চয় ছোটবেলায় কি চুম্বক হাতে নিয়ে তোমরা খেলা করেছো। ধরো এটা একটা চুম্বক আর এটা হচ্ছে একটা লোহার বস্তু, তাইলে তোমরা কি দেখেছো যে এই চুম্বকটি কি করে? লোহাকে কি করে? আকর্ষণ করে, তাই না? তো কেন আকর্ষণ করে? একটা কোনো এক বলের জন্য, এটা মনে রাখবা। এবং সেটি কি বলে? সেটি হচ্ছে তোমার অস্পর্শ বল। কারণ কি, কারণ আমরা কি করতে পারি না, এটি আমরা কোনো মানে এই বলকে কি আমরা হাত দিয়ে ধরতে পারি, বা আমরা আমরা কি শুধু অনুভব করতে পারি। যখন লোহাটিকে চুম্বকটি কি করে? আকর্ষণ করে, তখন আমরা কি করি? আমরা কেবল তোমার অনুভব করতে পারি। তো কেন? সেটি হচ্ছে কি কারণে? আর এটিকে কি বলে? এই যে আমরা কি, আমরা এই বলটাকে তো আমরা অনুভব করতে পারি কিন্তু আমরা কি হাত দিয়ে ধরতে পারি না, যার জন্য এটিকে কি বলে? যার জন্য এটিকে বলা হচ্ছে তোমার অস্পর্শ বল। তো উত্তরটি কি হবে? একটি চুম্বক ও একটি চুম্বক পদার্থের আকর্ষণ বল হচ্ছে কি? অস্পর্শ বল। ঠিক আছে, তো এরপরে চলো, এরপরে কি আছে? এরপরে আসে হচ্ছে তোমার যে কোনো বস্তুতে, দেখো কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান কি কি বলছে? সমান ও বিপরীতমুখী হলে তাদেরকে কি বল বলে? এখন আবারও প্রশ্নটি বোঝার চেষ্টা করো। দুটি বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান, ধরো কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও বিপরীতমুখী হলে তাদেরকে কি বলে? ধরো একটা বস্তু, আমি হচ্ছে তোমার এই পাশ থেকে 5 নিউটন বল দিলাম, আবার এই একটা বস্তু আমি কি বিপরীতমুখী এখান থেকেও তাকে কি করলাম 5 নিউটন বল দিলাম, তাহলে এটি কি বস্তুটি তখন কি অবস্থানে থাকবে? দেখো এই যদি আমি এই পাশ থেকে 5 নিউটন বল প্রয়োগ করি এবং এই পাশ থেকে 5 নিউটন বল প্রয়োগ করি, তখন বস্তুটি কি অবস্থানে থাকবে? বস্তুটি তোমার সাম্য অবস্থানে থাকবে। তাহলে এটি কি হবে? এটি হবে তোমার সাম্য বল। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমরা কিন্তু পরীক্ষায় এখান থেকে কমনও পেতে পারো। এরপরে দেখো তারপরে কোশ্চেন কি আছে? তারপরে কোশ্চেন আছে হচ্ছে গাড়ি চালানোর সময় গাড়ির চালকগণ নিরাপত্তার জন্য সিট বেল্ট বাঁধার কারণ কি? এখন দেখো আমরা কি জানি? আমরা জানি যে আমাদের যখন একটা গাড়ি চলে তখন কি আমাদের শরীর একটা গতি লাভ করে, এবং সেটি কিসের জন্য? গতি জড়তার জন্য। এখন যখন চালকগণ তোমার যদি হঠাৎ করে ব্রেক করে তখন কি আমরা তোমার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে পারি। এর জন্য আমরা কি করি? আমরা হচ্ছে তোমার নিরাপত্তার জন্য কি করে চালকগণ তোমার সিট বেল্ট বাঁধে, কেননা যেন হচ্ছে কোনো প্রকার
কোনো রকম মানে দুর্ঘটনার শিকার হইতে না হয়। আর এই যে আমাদের শরীর তোমার যে একটা গতি লাভ করে সেটি কিসের জন্য? সেটি হচ্ছে তোমার জড়তার যে কনসেপ্টটি, জড়তার যে কনসেপ্টটি সেটির জন্য। তো তাহলে উত্তরটি কী হবে? গাড়ি চালানোর সময় গাড়ি চালকগণ নিরাপত্তার জন্য সিট বেল্ট বাঁধার কারণ হচ্ছে জড়তা, মনে রাখবে। এরপরে দেখো অসাম্য বল। এরপরে কোশ্চেন কি? অসাম্য বল যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে? মনে রাখবে এটির উত্তর হবে ব্যাগ, সরি ব্যাগ, এটা ব্যাগ ও দিক। কেন? কারণ হচ্ছে তোমার যখন অসাম্য বল, অসাম্য বল কি মানে হচ্ছে সমান না। ধরো এই পাশ থেকে তুমি 5 নিউটন দিলে এবং তোমার আরেক পাশ থেকে তোমার হচ্ছে 10 নিউটন দিলে, তাহলে কি এটি সমান হলো না? যখন আমরা অসাম্য বল মানে কোনো একটা বস্তুর উপরে ক্রিয়াশীল থাকে তখন কি এর কিসের পরিবর্তন হয়? এর হচ্ছে তোমার ব্যাগ ও দিকের পরিবর্তন হয়, এটি তোমরা মনে রাখবে। এরপরে দেখো এরপরে কি আছে? এরপর আছে হচ্ছে তোমার যে কোনো বস্তুর জড়তা কিসের উপরে নির্ভর করে? আমরা নিউটনের প্রথম সূত্রে দেখেছি জড়তা কিসের উপরে নির্ভর করে? জড়তা নির্ভর করে হচ্ছে বস্তুর ভরের উপরে, এটি তোমরা আগেও জেনেছো। এরপরে দেখো দুটি বস্তুর প্রত্যক্ষ, এরপরে কোশ্চেন কি? দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে কোন বলের সৃষ্টি হয়? তো এটি কি হবে? এটি হচ্ছে তোমার দুটি বস্তুর তোমার যখন সংস্পর্শ হয় তখন তাকে কি বলে? তোমরা বুঝতে পারছো? এটিকে বলা হচ্ছে তোমার স্পর্শ বল। স্বাভাবিক না? ধরো এই একটা বস্তু তারপরে এই একটা বস্তু, এটি কি তারা যদি একসাথে সংস্পর্শে আসে তখন কি হয়? তারা কি একজন একজনকে স্পর্শ করে এবং এটি কি বলে? এটিকে বলা হচ্ছে তোমার স্পর্শ বল। এখন দেখো অস্পর্শ বলের উদাহরণ কোনটি? একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটি চুম্বক আর একটি লোহার দণ্ডের মধ্যে অস্পর্শ বলের উদাহরণ দেখিয়েছিলাম। কারণ কি? কারণ আমরা এই বলকে হাত দিয়ে ধরতে পারি না, শুধু কি আমরা অনুভব করতে পারি। তো এখন এখানে দেখো এটি কোনটি? মনে রাখবে এটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। অস্পর্শ বলের উদাহরণ কোনটি? এক কথায় অভিকর্ষ বল। কারণ তোমার এটি অভিকর্ষ বল কি? অভিকর্ষ বল হচ্ছে তোমার পৃথিবী বা অন্য কোনো গ্রহ বস্তুকে কি দূর থেকে তোমার আকর্ষণ করে, এজন্য এটি কি? এটি হচ্ছে তোমার অস্পর্শ বল। এরপরে দেখো এরপরে আছে হচ্ছে তোমার যে যানবাহনে ভ্রমণের সময় নিচের কোন দুটি জিনিস ওতপ্রোতভাবে জড়িত? বলো তোমরা এটি কি হবে? এটি হবে হচ্ছে তোমার গতি ও সরণ। কারণ কি? কারণ হচ্ছে তোমার যানবাহনে চলাচলের সময় কি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই না? তো তখন কি হয়? আমাদের সরণ ঘটে। যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই তখন আমাদের কি হয়? সরণ ঘটে। এবং আমরা কিভাবে যাই? গাড়ি তো অবশ্যই একটা কি নির্দিষ্ট গতিতে চলে নাকি? তাহলে এখানে কি হবে? আমরা ভ্রমণের সময় আমাদের কোন জিনিসটি ওতপ্রোতভাবে জড়িত? সেটি কি হবে? গতি ও সরণ। এবার দেখো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমার হুবহু কিন্তু এটি পরীক্ষায় আসে। দেখো কোনো গাড়ির গতিশক্তি 9 গুণ হলে আমরা গতিশক্তি সমান কি জানি? হাফ অফ এম ভি স্কোয়ার। যা মানে আশা করছি তোমরা এটি জানো, যদিও তোমরা এটি না জানো অবশ্যই আমরা তোমাদেরকে এটি পড়াবো। তো আমরা জানি যে গতিশক্তি হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। তো আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলছে যে গতিশক্তি 9 গুণ হলে এর ব্যাগ কত হবে? আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে কি তোমার যে আমরা এখানে বলছে যে গতিশক্তি 9 গুণ, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের ব্যাগই বের করতে হবে। তো দেখো এখানে তোমার আমরা যদি রুট করে দেই তাহলে বির মান কত আসে? বির মান আসে হচ্ছে তোমার 3। তাহলে দেখো গতিশক্তি যদি 9 গুণ হয় আমাদের ব্যাগ কত হবে? ব্যাগ হবে হচ্ছে তোমার 3 গুণ। ঠিক আছে? কারণ কি? কারণ এখানে দেখো এখানে বি স্কোয়ার, তার মানে 3-এর উপর স্কোয়ার করলে আমাদের কত হয়? আমাদের 9 হয়। তো সেই জায়গা থেকে তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে তোমার 3 গুণ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপরে কি? ঘর্ষণ সর্বদা গতিকে কি করে? ঘর্ষণ সর্বদা গতিকে কি করে বলো? ধরো এই একটা বস্তু এটি নির্দিষ্ট বেগে কি চলছে, তাই না? এখন এটিকে যদি আমরা তোমার মানে মাটিতে বা কোনো একটা বস্তুর উপরে রাখি তখন কি এই বস্তুর উপর সাথে এই মেঝে বা মাটির সাথে কি একটা ঘর্ষণ বলের সৃষ্টি হবে। তখন কি বস্তুটির গতি কমিয়ে দেবে এবং এটি কি প্রদান করবে? এটি একটি বাধা প্রদান করবে। তাহলে এখানে কি হবে? ঘর্ষণ সর্বদা গতিকে কি করে? বাধা দেয়। ঠিক আছে?
তো আশা করছি তোমরা সবগুলো এমসিকিউ ভালো মতো বুঝতে পারছো। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। আমরা তোমাদের জন্য এর আগে রসায়নের উপরে হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের ফুল হচ্ছে শেষ করে দিয়েছিলাম, এবং তোমরা পদার্থবিজ্ঞানের উপরে ক্লাস চেয়েছিলে বলে আমরা তোমাদেরকে পদার্থবিজ্ঞান বল যে অধ্যায়টি আছে সেটি তোমাদের এমসিকিউ সহ শেষ করে দিয়েছি। তো আশা করছি তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত করবে এবং আমাদের ক্লাসগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় অনেক বেশি উপকৃত হবে। তো তোমার বন্ধু যারা এখনও এই আমাদের ক্লাস সম্পর্কে জানে না তাদেরকে কি তোমরা মেনশন করে জানিয়ে দিবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট তোমরা কোন বিষয়ের উপরে কোন চ্যাপ্টারের উপরে ক্লাস চাও সেটি অবশ্যই আমাদেরকে জানাবে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।